হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা মতো। তো প্রত্যেক দিনকার মতোই ঘুম থেকে উঠে এই যে আমার নিজস্ব যে কাজগুলো থাকে তো সেগুলো করে নিয়েছি। তারপরে সকালবেলা উঠলে ওই তো যেহেতু কাজে কর্মে হাত দিতে ইচ্ছে করে না, তার জন্য কিছুক্ষণ বসেও সময় কাটিয়েছি। তো এখন যেহেতু রোজই বৃষ্টি হচ্ছে তাই কিন্তু ছাদে আর সকাল করে আমার যাওয়া হচ্ছে না। তবে আমার যখন জল দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু সকাল বিকাল দুবেলাই আমাকে ছাদে যেতে হবে। তো আজকেও আর কি ছাদে যাইনি, যেহেতু কালকে একটু বৃষ্টি হয়েছিল সেই কারণে আর কি। তো তারপর এই যে ফ্রেশ হয়ে চলে এলাম। তো ঘরদোর তো এখনো কিছু গোছগাছ করা হয়নি। তো আগে একটু ওদেরকে চা করে দেব, তারপরে হচ্ছে ঘরদোরের কাজে হাত দেব। আর কি বলতো, এখন যেহেতু দুপুরবেলা ভালোই গরম পড়ছে, তো সেই কারণেই ঘর গোছানোর কাজ বলো বা ঘর পরিষ্কার বলো, এগুলো যদি সকালের দিকে করে না রাখি তাহলে বেলা হয়ে গেলে কিন্তু এই কাজগুলো করতে আর একদমই ইচ্ছে করবে না। আবার বেলার দিকে যদি এই কাজগুলো করিও, তবু ওদিকে গিয়ে স্নান পুজো এগুলো করতে কিন্তু দেরিই হয়ে যাবে। তারপরে আবার টুকটাক কিছু জামা কাপড় কাচা ধোয়া থাকে। তো সব মিলিয়ে ঘর গুছিয়ে স্নান পুজো করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। আর আগে যেহেতু এই যে ঘরদোরগুলো গুছিয়ে নিই, তাহলে রান্নার পরে যতটুকু কাজ থাকে অল্প কিছু সেগুলো গুছিয়ে নিয়ে স্নানটাও তাড়াতাড়ি করতে পারি, আর সেই সঙ্গে পুজোটাও কিন্তু আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো তারপরে ওখানে হাসব্যান্ডের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য চা করে ওদেরকে দিয়ে এলাম। আর এদিকে এই যে বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো, তাই কিছু বিস্কিটও কন্টেনারে ঢেলে নিলাম। তো এখন যাব হচ্ছে ঘরদোরগুলো একটু গোছগাছ করে নেব, সেই সঙ্গে ঘরগুলো একটু পরিষ্কারও করে নেব। আর জানো তো, প্রায় 8-9 দিন হয়ে গেল আমাদের নিচের উঠোন রাস্তা ওগুলো কিছুই কিন্তু ঝাড় দেওয়া পড়ছে না। তো এই যে সকালে যেহেতু আমার রান্নাবান্না থাকে আর এই যে ঘরের যতটুকু যা কাজকর্ম থাকে এগুলো করে আর ওগুলো করার আমার সময় হয় না। তবে নমিতাদি দেখেছি 2-1 দিন ওই উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তবে আমি ভাবছি স্যাটারডে সানডে যেহেতু ছুটি রয়েছে, তো তার মধ্যে যে কোনো একদিন পুরো বাড়িটা মানে বাইরেটা খুব ভালো করে ঝাড় দিয়ে নেব। আর জানো তো, ঘরগুলোই যেহেতু এতটা বড়, তো এই ঘর পরিষ্কার করতে তো একটু সময় লাগে, তার সঙ্গে একটু পরিশ্রমও হয়। তো এই ঘর পরিষ্কার করে আবার পুরো বাড়িটা যদি আবার পরিষ্কার করতে যাই, তাহলে আমাকে আর দেখতে হবে না। কারণ এই সকাল 6টার সময় উঠি, তবু কাজ শুরু করি তো ওই 7টার দিকে। তবুও ওই যে রান্নাবান্না শেষ করে স্নান পুজো কমপ্লিট করতে করতে আমার ওদিকে 1টা 2টো তো বেজেই যায়। তো তার আগে যদি এত পরিশ্রমের কাজ করে নিই, ঘরদোর ঝাড় দেওয়া আর এত কিছু একসঙ্গে করতে গিয়ে কিন্তু আমি নিজেও টায়ার্ড হয়ে পড়বো। তো এই যে প্রত্যেকদিন দেখো এতটুকুই তো কাজ, তো এতটুকু কাজ করে ওদেরকে স্কুল অফিসে পাঠানোর পরে আমার আর ইচ্ছে করে না যে বাকি কাজগুলো করি। তখন মনে হয় যে স্নানও করব না বা পুজোও করব না, একটু বিছানায় শুয়ে নিই বা কিছুটা সময় ঘুমিয়ে নিই। তো এরকমই লাগে। তো প্রত্যেকদিন যদি সমস্ত কাজ আমি নিজে করতে যাই, তাহলে তো এই যে বললাম শরীরটা আর দেবে না। আমার গত ভিডিওতে ভারতী দিদিভাই বলেছে যে খুব 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 ভালো লাগলো বোন, তুমি যে শাড়িগুলো বাড়িতে পরো ভীষণ সুন্দর লাগে, ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক ভালোবাসা আর আন্তরিক শুভকামনা রইল। তুমিও খুব ভালো থেকো। আর কি জানো তো, আমি যে শাড়িগুলো পরছি, তো এই শাড়িগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কিনে দেওয়া। তো বাবা যেহেতু ওই মাসে একবার করে বাজার যেতেন, তো সেখান থেকে 4-5টা করে শাড়ি একবারে নিয়ে আসতেন। তো আমি যেহেতু শাড়িটা খুব কম পরতাম, তো সেখান থেকে আমি একটা করে শাড়ি রাখতাম। আর আমার শাশুড়ি মা যেহেতু সারা বছর সবসময় শাড়ি পরে, তো বাকিগুলো আমার শাশুড়ি মাই রাখতেন। আর এই শাড়িগুলোর বয়স প্রায় 3 থেকে 4 বছর তো হয়েই গেছে। আর ওই যে বললাম যেহেতু শাড়িগুলো খুব কম পরা হতো, তাই কিন্তু শাড়িগুলো আমার নষ্টও হয়নি বা কোথাও ছেঁড়া ফাটাও হয়নি। তো সেই কারণে আর গরমে জানো তো এই শাড়িগুলো ভীষণ পাতলা সুতির শাড়ি, দেখে মনেই হয় না এতটা ট্রান্সপারেন্ট আর এতটা সফট। তো সেই জন্য গরমে এই শাড়িগুলো পরেও কিন্তু ভীষণ আরাম। শাড়ি পরলেও মনে হয় না যে শাড়ি পরে রয়েছি। তো তারপরে ওইদিকে ঘরটা গোছাতে গিয়ে দেখলাম পুজোর কিছু বাসন বাইরে ছিল, তো সেগুলোকে হচ্ছে তুলে রাখলাম। আর ওই ঘরের হচ্ছে খাটের যে স্টোরেজটা, ওর মধ্যেই হচ্ছে পুজোর বাসনপত্র রাখা হয়। তো যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো তো আমার ঠাকুর ঘরে থাকেই। তাছাড়া যে বছরে একবার বের হয় যে বাসনগুলো বা বড় করে পুজো করলে যে বাসনগুলো লাগে, সেগুলো কিন্তু ওই ঘরের খাটের মধ্যেই রাখা থাকে। তো যেহেতু চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, তাই কিন্তু বাসনগুলো বিছানার উপরই রেখেছিলাম। তো হাজবেন্ডকে জিজ্ঞেস করে চাবিটা নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলোকে আবার তুলে রাখলাম। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেল, আর সেই সঙ্গে ঘরগুলোকেও গুছিয়ে নিয়েছি।
তো এই যে মোটামুটি সবই গোছগাছ করা থাকে, তবুও প্রত্যেক দিনকার যে ডাস্টিংটা, বিছানা, সোফা, সেগুলো করে একবারে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘর ঝাড় দিয়ে হাত মুখ ধুয়ে এখন রান্নাঘরে চলে এলাম, রান্না বসাতে হবে। তো প্রত্যেক দিন তো আমরা ওই যে 3 বেলাই ভাত খাই, তো প্রত্যেক দিনের মতোই দেখো ভাত বসিয়ে দিলাম, আর সেই সঙ্গে হচ্ছে ডালটাও বসাতে হবে। আর সবজিগুলো তো এখনো কাটা হয়নি, তো এই ভাত আর ডাল বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো কেটে নেব। তো এই যে বললাম না, এখন যেহেতু সপ্তাহের শেষ, তো সেরকম কিছুই নেই, তো ফ্রিজ কুড়িয়ে যা পেলাম সেগুলোই ভাবছি আজকে রান্না করে ফেলবো। আর আজকে হাজবেন্ডকে বাজারের ব্যাগটা দিয়ে দেবো, যাতে রাতে ফেরার সময় সবজি বাজার করে নিয়ে আসে। তো এই যে ফ্রিজে কিছু পটল ছিল, আর আলু তো সবসময়ই থাকে, তো আলু পটল দিয়ে একটা ঝোল করব। তার সঙ্গে থাকবে ডাল, আর একটু বেলা হলে যদি মাছালা আসে তাহলে হচ্ছে মাছ রেখে মাছের একটা ঝোল করব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কার্লি টেলস থেকে বোন, তো লিখেছে যে মিষ্টি দেখে তো লোভ লেগে গেল। হ্যাঁ গো বোন, সত্যি আমি নিজে হাতে মিষ্টি সার্ভ করছি, কিন্তু একটা মিষ্টিও আমি খাইনি, এতটাই নিজেকে কন্ট্রোল করি। তো এই যে মিষ্টি খাবার থেকে কিন্তু আমি একটু এড়িয়েই চলি, তবে একটু ভাজাভুজি স্পাইসি খাবার ওগুলো কিন্তু আবার খেয়ে ফেলি, মানে ওগুলো থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আর তুমি যে তোমার নাম বলেছিলে, জানো তো নামটা আমি একদমই ভুলে গেছি। তো যতদূর সম্ভব মনে পড়ছে রিচি হবে হয়তো। তো আমি ঠিক বললাম নাকি আমাকে কমেন্টে জানিও। আর তোমার ব্যাপারে খুব জানতে ইচ্ছে করে যে তুমি কি করো এখন, পড়াশোনা করছো নাকি কোনো জব জয়েন করেছো। তো যদি ভালো লাগে তাহলে জানিও। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে আলু পটলের তরকারির জন্য ওগুলো তো কাটা হয়ে গেছে, আর এই যে এখন আমগুলো কেটে নিচ্ছি ডাল করব জন্য। তো এই যে বললাম না, আমার মা বেশ কিছু আমের গুটি পাঠিয়েছে, মানে ছোট সাইজের আমগুলো তো এখন গাছ থেকে ঝরে যায়, তো সেগুলোই আর কি পাঠিয়ে দিয়েছে ওই ডাল বা চাটনি এগুলো খাওয়ার জন্য। তো সেগুলো দিয়েই হচ্ছে ডাল খাওয়া হচ্ছে। আর টমেটোও আছে, তবে এখন দেখলাম সবাই আমের ডালটা খেতেই বেশি পছন্দ করছে। তো তারপরে এদিকে আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে এখন পটলগুলোও খুব সুন্দর করে ভেজে নেব। তো পটলগুলো হচ্ছে একটু লো ফ্লেমে ঢেকে দিয়ে ভাজবো, কারণ পটলগুলো ভাজাতেই নরম হয়ে যাবে। না হলে দেখা গেল পটলগুলো কাঁচাই থেকে গেল, মানে ঝোলে দেওয়ার পরেও না পটল যদি ভাজা ভালো না হয় তাহলে খেতে ভালো লাগে না। তো সেই জন্য পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরেই হচ্ছে ঝোলে দেব। আর আজকে জানো তো বলতে গেলে সব কিছুই বাড়ন্ত। এদিকে আদা বাড়ন্ত, তারপরে সবজি তো আছেই। তো একটুখানি আদা রয়েছে, তো সেটা দিয়েই আজকে আমাকে দুটো তরকারি রান্না করতে হবে। এক তো হলো এই আলু পটলের তরকারি, আর একটা হলো মাছের ঝোল। তো এই দেখো একসাথে আদা, জিরা, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। তো সামান্য একটু পেস্ট এই যে আলু পটলের তরকারিতে দিয়ে দিলাম, আর হচ্ছে মাছের ঝোলের জন্য একটুখানি বাঁচিয়ে রাখলাম। যদিও এখনও জানি না আজকে কী দিয়ে কী রান্নাবান্না হবে, তবে আজকে এই ডাল আর পটলের তরকারিটা করে একটুখানি ব্রেক নেব। যেহেতু এগুলো হলেই সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে, তো এগুলো করে সবাইকে খাইয়ে দাইয়ে অফিসে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব। আর ওই যে বললাম এখনও যেহেতু মাছটা আসেনি, তাই কিন্তু মাছের ঝোলটা করতে একটু দেরি হবে। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে তোমার ছেলেটা খুব ভালো, আমার একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে। ও আচ্ছা দিদিভাই, খুব ভালো লাগলো গো জেনে, তুমি যে শেয়ার করলে। আর সব সময় তো আমি আমাদের কথাই বলি, তো মাঝে মধ্যে তোমাদের কথা জানতে পারলেও যেন তো ভীষণ ভালো লাগে। আর ওই যে বললে আমার ছেলে ভীষণ ভালো, প্রচণ্ড দুষ্টু দিদিভাই, জানো না ওকে আমি একা তো সামলাতেই পারি না। তো ওই যে হাজবেন্ড, শ্বশুরমশাই সবাই মিলে আর কি ওকে আমাদেরকে সামলাতে হয়। আর আমার মনে হয় মেয়ে বাচ্চা মানুষ করা কিন্তু অনেক শান্তি। আর তোমার মেয়ে যেহেতু ক্লাস 10-এ পড়ছে, তাহলে তো পড়ার প্রেশারটাও এখন অনেক বেশি, কারণ সামনেই যেহেতু বোর্ড এক্সাম। তো আর দিদিভাই তোমার মেয়ের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা রইল। তো তারপরে ওদিকে পটলের তরকারিটা নামিয়ে নিয়েছি, ভাতটাও ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, আর সবশেষে এই যে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম। তো ওদিকে শ্বশুরমশাইও জিজ্ঞেস করছেন যে আজকে হাজবেন্ড অফিস যাবে কি না, কারণ ওই যে অন্যান্য দিনের থেকে আজকে একটু লেট করে ফেলেছি। তো ওনার হিসাবে তো হাজবেন্ড এতক্ষণ অফিসে বেরিয়ে যায়, তো সেই কারণে এখনও যেহেতু যায়নি, তাই আর কি আমাকে জিজ্ঞেস করছে যে আজকে ওর ছুটি আছে কি না। তো আমি বললাম যে না, আজকে আমার রান্না করতে একটু দেরি হয়েছে, তাই আর কি আপনার ছেলে এখনও বেরোতে পারছে না। তো তারপরে এই যে তাড়াতাড়ি করে হাজবেন্ডের খাবারটা বেড়ে দিলাম। তো আমি তাড়াতাড়ি করে ওকে খাবার দিয়ে দিলাম ঠিকই, কিন্তু ও তাড়াতাড়ি করে একদমই খাবার খেতে পারে না। তো আজকে সেই কারণে ভীষণ খারাপ লাগছিল।
যে যদি ঘরের কাজগুলো না গুছিয়ে আগে এসে রান্নাটা বসাতাম তাহলে হয়তো ওকে ঠিক টাইমে খাবারটা দিতে পারতাম। তো তারপরে এখন যেহেতু এই যে মাছ টাছ কিছুই রান্না হয়নি, তো ছেলে তো ডালের সঙ্গে পাঁপড় ছাড়া খাবে না, তো সেই জন্য ওর জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো যেদিন আমাদের ঘরে মাছ বলো, মাংস, ডিম এগুলো কিছু হয় না, তখন হচ্ছে ও ডালের সঙ্গে পাঁপড়, মিষ্টি এগুলো দিয়েই ভাত খেয়ে নেয়। আর মাছ, মাংস, ডিম এগুলোর থেকে কিন্তু মিষ্টি, পাঁপড় এগুলো দিয়েই ভালো ভাত খেতে পছন্দ করে। তো তারপরে ওই যে ছেলেকে দিয়ে এসেছি, আমরাও হচ্ছে সকালের খাওয়া-দাওয়া করে নিয়েছি। তারপরে এখন এই যে বাবা এনেছে কই মাছ। তো এই যে কই মাছ রান্না করা যেমন তেমন, আর দোকানদার তো কেটেই দেয়। তবে ধুতে গিয়ে মানে পরিষ্কার করতে ভীষণ কষ্ট। তো ফার্স্টে এগুলোর খুব ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি অনেক সময় ধরে। তারপরে এগুলোকে ২-৩ বার করে গরম জল আর নুন দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। কারণ এর গায়ে একটা পিচ্ছিল ভাব থাকে, তো সেই জন্য ভালো করে মাছটা যদি ধোয়া না হয় না, সেটা খেতে একদমই ভালো লাগে না। আর এই কই মাছ আমার কিন্তু কখনোই পছন্দ না। আমি একদমই ভালোবাসি না খেতে। মানে মাছগুলো দেখেই আমার কেমন একটা মনে হয়। তো সেই জন্য আজকে খুব কম মাছ দিয়েছি, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো ওখানে হাসব্যান্ড যেহেতু একবার খাবে রাতে এসে, আর শ্বশুরমশাইও সারাদিনে একবারই মাছ খায়। আর ছেলেও তাই ওই এসে মানে দুপুরবেলা একবার জোরজার করে খাবে, আর রাতে তো খাবেই না। আর সকালে যেহেতু এই যে ডাল ভাত খেয়ে গেছে, আর সেই জন্যই হচ্ছে ৪ পিস মাছ দিয়েছি, আর বাকি মাছ হচ্ছে রেখে দিয়েছি। তো এই যে বললাম না আজকে সব কিছুরই ক্রাইসিস বাড়িতে। তো এই যে আলু দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোলটা করব। আর সামান্য একটু পেঁয়াজও দিয়েছি, আর ওই যে আদা জিরে বাটার পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে আজকে মাছের ঝোলটা কি দিয়ে করব, তো উনি বললেন যে করো একটা দিয়ে করলেই হলো। তো উনি তো আলু খান না, তো আমার ঘরে আলু ছাড়া আর কিছুই নেই, তাই আর কি এই আলু দিয়ে একটা ঝোল করে নিয়েছি। তবে দুপুরবেলা কিন্তু শ্বশুরমশাই ছেলে দুজনেই খুব পছন্দ করেছে মাছের ঝোলটা খেতে। তো ওদিকে মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি, আর এখন ওই যে রান্নাঘরে কিছু চায়ের বাসন ছিল সেগুলোকে মেজে রেখে দেবো, তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো আজকে তো সকালে এমনিই রান্না বসাতে দেরি করেছিলাম, তারপরে আবার ওই যে মাছটা যেহেতু ঘরে ছিল না, তাই কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে অন্য দিনের থেকে আজকে কিন্তু আমার একটু বেলাই হয়ে গেছে। আর অন্যান্য দিন যেহেতু আমার বেশি হলেও ৯টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর আজকে রান্না কমপ্লিট করতে এই যে আমার ১১টা বাজলো। তো একটু আগেই হচ্ছে শ্বশুরমশাই খেয়ে গেছেন, আর এখন আমি এই যে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে খেতে বসে গেছি। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো লিখেছে যে কেমন আছো দিদি ভাই, তোমার কথাতেই বোঝা যায় তুমি অনেক বড় মনের মানুষ। অনেক ভালোবাসা রইল তোমার জন্য আর তোমার ছোট্ট সোনার জন্য। জানো দিদি ভাই, আমার বড় মেয়ে আর তোমার ছেলে সমবয়সী। আমি ভালো আছি গো, তুমি তোমার সোনামণিরা কেমন আছো জানিও। আর কি জানো তো, জানি না আমি কতটা তোমাদের কাছে ভালো হতে পেরেছি, তবে আমি চাই যে আমি যতদিন কাজ করব ততদিন তোমাদের থেকে যেন এইভাবেই ভালোবাসা পেতে পারি। আর হ্যাঁ, আমার ছেলে তো ক্লাস 3-তে পড়ে, তাহলে তোমার মেয়েও নিশ্চয়ই ক্লাস 3-তে পড়বে। খুব ভালো লাগলো গো জেনে। আর ওই যে বললাম সবসময় তো আমি শুধু আমাদের কথাই শেয়ার করি, তবে মাঝে মধ্যে তোমাদের কোনো কথা বা কোনো ইনসিডেন্ট যদি আমার সাথে শেয়ার করো, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করতে বাকি ছিল, আর রান্না করতে করতেই কিছুটা করে নিয়েছিলাম। তো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে হচ্ছে নমিতাদিও কাজ করে দিয়ে চলে গেছে। তো এই যে এখন সকালবেলা বেডরুমটা গোছানো হয়েছিল না, তো এখন হচ্ছে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নেব। আর যতই গরম হোক না কেন, রোদ হোক না কেন, সকালবেলার দিকে জানলাটা না খুললে জানো তো একদমই ভালো লাগে না। তো আমি ওই যে যত বেলা করেই মানে বেডরুমে আসি না কেন, এসে আমি জানলাটা কিছুক্ষণের জন্য খোলা রাখি, তারপরে দরকার হলে আবারও জানলাটা বন্ধ করে দিই। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৃষ্ণা মণ্ডল দিদিভাই। তো দিদিভাই লিখেছে শাড়ি পরলে তোমাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ দিদিভাই। আর শাড়ি পরতে তো আমি ভীষণ ভালোবাসি, তবে জানি না যে গরমের কারণে কতদিন কন্টিনিউ করতে পারবো। তবে এই যে সপ্তাহখানেক যেহেতু টানা শাড়ি পরছি, তো এখন কিন্তু অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। আর জানো তো আগেও আমি মাঝে মধ্যে শাড়ি পরার চেষ্টা করতাম, তবে কয়েক ঘন্টা পরে কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। তো ওই ২ থেকে ৩ ঘন্টা পরার পরে আবারও সেটাকে চেঞ্জ করে ফেলতাম। তবে ওই যে বললাম সপ্তাহখানেক যেহেতু টানা শাড়ি পরছি, তাই কিন্তু সেই আগের মতো অসুবিধা হচ্ছে না। একবারে রাতে শোয়ার সময় আর কি শাড়িটা চেঞ্জ করে নিলেই হয়ে যায়।
আর আমি এই অভ্যাসটাই করতে চাইছিলাম যে শাড়িটা যেন অনেকক্ষণ পরে থাকতে পারি। আর কি জানো তো, নাইটি তো ভীষণ কমফোর্টেবল পোশাক, তো আমার মনে হয় ওটা আমাদের রাতের জন্যই ঠিক আছে। আর ওই যে আমার চেহারাটা যেহেতু এখন একটু ভারী হয়ে গেছে, তাই নাইটি পরলে আমি নিজেই দেখেছি আমাকে ভীষণ বাজে লাগে দেখতে। আর কি বলতো, আমাদের মতো বাড়ির বউদের ওই নাইটির থেকেই কিন্তু শাড়িতেই বেশি মানায়। আবার যারা একটু হাই সোসাইটিতে থাকে তাদের কিন্তু এই শাড়ি টাড়ি এগুলো আর পরতে হয় না, তারা ওই বাড়িতে নর্মাল কুর্তি, থ্রি পিস বা আরও অন্যান্য পোশাক কিন্তু পরে থাকে। তবে আমাদের মতো বাড়িতে আমার মনে হয় শাড়ির থেকে ভালো কিছু আর হতেই পারে না। তো এই যে বললাম, এখনও তো শাড়ি পরতে পারছি, তবে যখন বেশি গরম পড়বে জানি না তখন এটা কন্টিনিউ করতে পারবো কি না। তো তারপরে এর মধ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি, সেটা হলো আমাদের ওই পাশের বেডরুমে ওখানে হচ্ছে বিছানার উপর কিছু নোংরা পড়ে আছে। তো ওটা হলো একটা বুলবুলি পাখি ওই ঘরের যে ফ্যানটা রয়েছে তার উপর বাসা করার চেষ্টা করছে। তো মাঝে মধ্যেই বাকি যে দুটো ঘর রয়েছে আমাদের বেডরুম ছাড়া, তো ওই দুটো রুমেই দেখি বিভিন্ন পাখি এসে ওরকম বাসা বাঁধার চেষ্টা করে। তো বাসা তো বাঁধা হয়ই না, ওই খাটটাকে নোংরা করে রেখে ওরা চলে যায়। তো সেটাকে ওইভাবেই রেখে দিয়েছি, কারণ এখন ওই কাজটা করতে গেলে আরও আমার দেরি হয়ে যাবে। তো সেই কারণেই আর কি ওটাকে ওইভাবেই রেখেছি, ওটা পরের দিন সকালবেলা পরিষ্কার করে নেব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। আর এই দেখো আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি তো এই আওয়াজ শুনে উপর থেকে মানে দৌড়াতে দৌড়াতে নিচে এসছি যে আজকে কিছু একটা হয়ে গেছে। তো এই দেখো এখানকার যে কাজটা, এটা পুরো ভেঙে ফেলেছে। আর এই যে নিচে দেখছো প্লাই লাগানো, এটা কিন্তু আগে ভেঙেছে, আর এই উপরের কাজটা এটা আজকে ভেঙেছে। আর এটা ভেঙেছে হচ্ছে আমার ছেলে। আরও এই দেখো এই ফ্যানটাও কিন্তু ভাঙা, এটা হচ্ছে ঝালাই করা। আর ওদিকে যে ওয়াল ক্লকটা রয়েছে ওটাও কিন্তু ভাঙা। আর এদিকে যে ফটো ফ্রেমগুলো এগুলো কিন্তু একবার করে কাচ পাল্টানো হয়ে গেছে। আর এদিকেরটা এই যে কিছুদিন আগেই ভেঙে ফেলেছে। তো এই হচ্ছে আমাদের বাড়িতে চলে। তো ওই যে ওর অভ্যাস হলো ঘরের মধ্যে ক্রিকেট খেলার। তো উপর থেকে তাড়িয়ে দিই কেন, চারিপাশে কাচের জিনিসপত্র রয়েছে, কখন কোনটা ভেঙে যায়। তো একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা তো আর ধরে পাওয়া যাবে না। তো সেই কারণে তো ও আমাদের চোখের আড়ালে এসে নিচে এসে এসব করে। উপরে আমি একটু বকা দিলেও নিচে তো ওকে কেউ বকে না, তো নিচে এসেই কিন্তু এই কাজগুলো করে। তো তারপরে সেই সময়ই হাজব্যান্ডও ফিরেছিল, হাজব্যান্ড ফিরে সবে চেঞ্জ করতে গেছে, আর উপর থেকেই হুড়মুড় করে কাঁচ ভাঙার আওয়াজ পেয়ে আমরা দুজনেই দৌড়াতে দৌড়াতে নিচে এসেছি। আর কাঁচ ভাঙা যেমন তেমন ও তো বুঝবে না যে কোথায় যেতে হবে বা কোথায় কোথায় যেতে হবে না, তো ও তো খালি পায়েই থাকে সব সময়। তো সেটা ভেবে আরও ভয় লাগে যে কাঁচ ভাঙার পরে ও কি করবে, ও যদি ওই কাঁচের ভিতর দিয়েই দৌড়ে পালাতে যায়। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঝুমা দিদিভাই। তো দিদিভাই লিখেছে যে আমি ট্রেনে বসে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো। আর কি জানো তো, ট্রেন জার্নি করতে আমারও ভীষণ ভালো লাগে। ওই যে বছরে এক আধবার যখন ট্যুরে যাই তখন কিন্তু ওই যে ট্রেন জার্নিটা হয় ওটা কিন্তু আমি ভীষণ এনজয় করি। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অনু দিদিভাই। তো লিখেছে চলে এলাম। থ্যাংক ইউ দিদিভাই। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।